আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা শুরু করতে যাচ্ছি দারুণ একটা এপিসোড, এবং সেটা হচ্ছে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবে তাদের জন্য ম্যাথের ক্লাস, অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ম্যাথের প্রিপারেশন। আমরা নিবন্ধন পরীক্ষাগুলো থেকে প্রশ্নগুলো দেখব, এবং যে টপিক্সের প্রশ্নগুলো দেখব এই টপিক্সের টোটাল প্রিপারেশন আমরা নিয়ে ফেলবো, যাতে করে পরীক্ষাতে আমরা এক ধাপ এগিয়ে থাকি এবং এই রিলেটেড যেই প্রশ্ন আসুক না কেন আমরা যাতে উত্তর করতে পারি। আজকে আমরা বেছে নিয়েছি যে টপিকসটি, সেটা হচ্ছে বৃত্ত। এবং এই বৃত্ত নিয়ে আজকে শুধু আমরা আলোচনা করব নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য, এবং বৃত্ত নিয়ে যদি কেউ ডিটেলস বেশি জানতে চাই তাহলে চোখ রাখতে হবে আমাদের জিওমেট্রি যে ক্লাসগুলো হয় সেখানে। আমরা আমাদের ইউটিউব যে আমার যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু আমরা যে প্লেলিস্টগুলো দিয়েছি, সেখানে দিয়েছি ট্রাইগোনোমেট্রি, দিয়েছি জিওমেট্রি, দিয়েছি জব ম্যাথ, এবং আজকে থেকে নতুন আরেকটি প্লেলিস্ট যুক্ত হচ্ছে, এবং সেটি হচ্ছে এনটিআরসিএম ম্যাথ প্রিপারেশন। তো আজকে চলো দেখে ফেলা যাক কি নিয়ে আমাদের আলোচনা। আমরা এখানে স্ক্রিনে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি, যে তিনটি প্রশ্ন এসেছিল 18তম নিবন্ধন পরীক্ষায় স্কুল শাখার যে প্রশ্ন সেখানে। এবং মজার ব্যাপার হচ্ছে এই তিনটি প্রশ্ন এসেছিল বৃত্ত থেকে, যার প্রথম প্রশ্নটি ছিল 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। দ্বিতীয় প্রশ্নটি ছিল কোন বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত। বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটি। যারা এগুলো বুঝি না, মনে হচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা যখন এই আলোচনাগুলো সেরে ফেলবো তখন দেখবো এই প্রশ্নগুলো আসলেই কত সহজ। তো চলো শুরু করা যাক। শুধুমাত্র নিবন্ধন পরীক্ষাকে কেন্দ্র করে বৃত্ত সংক্রান্ত যত সমস্যা রয়েছে সেগুলো আমরা জেনে ফেলবো, তারপরে যখন আমরা এই প্রশ্নগুলো দেখবো আশা করা যায় যে তোমরা নিজেরাই উত্তর করে ফেলবে। তো চলো, তোকে আমরা প্রথমেই আজকে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। আমরা এই জায়গাতে একটা বৃত্ত এঁকে নিলাম, বড় করে একটা বৃত্ত এঁকে নিলাম, যেহেতু বৃত্ত নিয়ে আজকে আমাদের যত আলোচনা। আমরা বৃত্তের মধ্যে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটার নাম কি বলছি আমরা? এটার নাম হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমরা যদি নামকরণগুলো করি একে একে তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বলছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। ওকে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমরা এই যে এখানে যে দাগটা দেখতে পাচ্ছি, চতুর্দিকে যে দাগটা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বৃত্ত এঁকেছি, এই দাগটার নাম হলো বৃত্তের, এই দাগটার নাম হলো বৃত্তের পরিধি। ওকে, এই দাগটার নাম কি বলছি? বৃত্তের পরিধি। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে এটির নাম হচ্ছে কেন্দ্র এবং এটার নাম হচ্ছে পরিধি। আমরা এই কেন্দ্র থেকে যে দূরত্বটা নিয়ে, এই যে কেন্দ্র থেকে যে কোনো একদিকে যে দূরত্বটা নিয়ে আমরা পুরো বৃত্তটিকে এঁকেছি, এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে কোনো দিকে যে দূরত্ব, এই দূরত্বটার নাম হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এই দূরত্বটার নাম কি বলছি? এই দূরত্বটার নাম হলো ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি আমরা জায়গাটা বুঝতে পেরেছি। এই যে পরিধিটা আমরা এঁকেছি, এই পুরো পরিধিটা কিন্তু এইটাকে যদি সোজা করি এটা যত মিটার হবে, আমরা যদি সাপোজ ধরলাম যে এটা একটা বৃত্ত, এই বৃত্তটাকে এখান থেকে কেটে নিলাম, এখান থেকে কেটে এই যে দাগটা, এই দাগটাকে সোজা করলাম, এই যে সোজা করলাম, এই যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা হয়, অর্থাৎ এইটা যদি একটা, এটা যদি একটা, আমরা বলি এটা একটা, এটাকে একটা সুতা বা দড়ি দিয়ে আঁকা রয়েছে, তাহলে এটাকে যদি আমরা খুলে নিয়ে সোজা করে ফেলি তাহলে এই যে দূরত্বটা হবে, এই দূরত্বটাই হচ্ছে, এই দৈর্ঘ্যটাই হচ্ছে পরিধি। তাহলে আমরা বুঝতে পারছি এই বৃত্তের পরিধি জিনিসটা আসলে কি। ক্লিয়ার আমরা এইটুকু? এখন কথা হলো বৃত্তের কেন্দ্র শিখলাম, ব্যাসার্ধ শিখলাম। এখন যদি আমরা বলি যে এমন একটা সরল রেখা, যেই সরল রেখাটা এই বৃত্তটিকে দুটো পয়েন্টে ছেদ করেছে। আসলে কোনো সরল রেখা একটা বৃত্তকে কেবলমাত্র দুটো পয়েন্টেই ছেদ করতে পারে। তুমি যেখান দিয়ে সরল রেখা আঁকো না কেন, তুমি এখান দিয়ে সরল রেখা নাও, এখান দিয়ে সরল রেখা নাও, এখান দিয়ে সরল রেখা নাও, যেখান দিয়ে সরল রেখা নাও না কেন, এটা একটা বৃত্তকে দুটো পয়েন্টেই কিন্তু কেবলমাত্র ছেদ করতে পারে। তাহলে আমি একটা সরল রেখা যেখান দিয়ে নিয়ে যাই না কেন, তাহলে আমি যদি এই যে এখান দিয়ে একটা সরল রেখা আঁকি, দেখো এটা দুটো বৃত্তকে দুটো পয়েন্টে ছেদ করবে। যদি এখান দিয়ে একটা সরল রেখা আঁকি, দেখো এটা কি করেছে, বৃত্তকে দুটো পয়েন্টে ছেদ করেছে। আমি বলছি এটা একটা পয়েন্ট, এই যে বি একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আমি যদি এখানে আরেকটি সরল রেখা আঁকি, দেখো এটাকে কিন্তু আরো দুটো পয়েন্টে ছেদ করেছে। আমি বললাম এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে এই যে দেখো এই রেখাগুলো বৃত্তটাকে দুটো পয়েন্টে ছেদ করছে,
এই যে আমাদের যে ছেদ অংশটা, অর্থাৎ এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তর পরিধির মধ্যে অর্থাৎ কেন্দ্র থেকে শুরু করে এই পরিধির মধ্যে যে বিন্দুগুলো রয়েছে এগুলো সবই কিন্তু বৃত্তের অন্তঃস্থ বিন্দু, মানে ভিতরের বিন্দু। আর এর বাইরে যখন চলে যাব সেগুলো হচ্ছে বৃত্তের বহিঃস্থ বিন্দু। ওকে, ক্লিয়ার এটা? এখন কথা হলো, এই যে এই রেখাটা, এই বৃত্তটিকে এফ জি একটা সেগমেন্ট, একটা রেখাংশ, এফ জি একটা রেখাংশ কি করেছে, এখান থেকে কর্তিত হয়েছে। অর্থাৎ এফ জি যে রেখাংশটা, এটা এই বৃত্তের পরিধিকে দুটো পয়েন্টে ছেদ করেছে। এই রেখাংশটার একটা নির্দিষ্ট নাম রয়েছে এবং সেটার নাম হচ্ছে কি, জ্যা। তাহলে আমরা কি নাম বলছি এটার? তাহলে এইটুকুর নাম হচ্ছে শুধু জ্যা। আমি যদি এখানে লিখে দেই, তাহলে এই যে এখান থেকে অর্থাৎ এফ থেকে শুরু করে জি পর্যন্ত এইটুকুর নাম আমরা কি বলছি? এইটুকুর নাম বলছি আমরা এই যে জ্যা। ওকে, তাহলে একইভাবে এই সিই একটা জ্যা, একইভাবে এবিও কিন্তু একটা জ্যা। তাহলে আমরা যদি বলি এবি, এইটুকু হচ্ছে একটা জ্যা, আবার যদি বলি সিই, এইটুকু কিন্তু একটা জ্যা। তবে এই এফ জি, সিই আর এবি, এই জ্যা তিনটির মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? এই সিই যে জ্যাটা, অর্থাৎ এখান থেকে শুরু করে, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে জ্যাটা, এই জ্যাটা কিন্তু কেন্দ্র দিয়ে গেছে। কোথা দিয়ে গেছে? বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। কিন্তু এফ জি এবং এবি জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি। যেই জ্যাটা, আবার বলছি, যেই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় ওই জ্যাটার একটা স্পেশাল নাম রয়েছে এবং সেটা কি? সেটা হলো ব্যাস। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই জ্যাটার নাম কি? এই জ্যাটার নাম হলো ব্যাস। অর্থাৎ অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এই যে সি পর্যন্ত এইটুকু আমরা কি বলেছিলাম? ব্যাসার্ধ। আমি যদি এটাকে পরিষ্কার করি একটু, এখন আমি যদি লেখাগুলো মুছে দেই এবং মুছে দিয়ে যদি আমি শুধুমাত্র জ্যাগুলো নিয়ে কথা বলি, আমার মনে হয় বুঝতে আর একটু সুবিধা হবে। তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমি শুধু জ্যা অংশটা রেখে বাকি অংশটা যদি আমরা এখন একটু মুছে দিতে চাই, তাহলে জিনিসটা বোঝাতে আরো ক্লিয়ার হবে। আমি এগুলো রেখাগুলো তুলে দিলাম এবং আমি শুধুমাত্র যদি জ্যা অংশটা আঁকি, আমরা এখানে একটা পয়েন্ট নিলাম এবং এখানে একটা পয়েন্ট নিলাম, একইভাবে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম। আমি যদি এখান থেকে এই যে এবি জ্যাটা আঁকি এবং এখান থেকে যদি আমরা এই যে এফ জি জ্যাটা আঁকি এবং এখান থেকে যদি আমরা এই সিই জ্যাটা আঁকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সিই জ্যাটা কোথা দিয়ে গেছে? কেন্দ্র দিয়ে। এবি জ্যাটা কেন্দ্র দিয়ে যায়নি, এফ জি জ্যাটাও কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি। তাহলে এই যে সিই যে জ্যা, এই জ্যাটার নাম আমরা কি বলছি? এই জ্যায়ের নাম আমরা বলছি হচ্ছে, এই জ্যায়ের নাম আমরা বলছি ব্যাস। তাহলে যেই জ্যা কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাটাকে বলছি আমরা ব্যাস। তাহলে এরকম অসংখ্য জ্যা কিন্তু আমরা বৃত্তের মধ্যে আঁকতে পারি। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করে দেখো তো দেখি, এখান দিয়ে যদি আমরা এরকম শত শত জ্যা এখানে নিই, এখান দিয়ে যদি আরেকটা জ্যা আমি নেই, এখান দিয়ে যদি আরেকটা জ্যা নেই, আবার একইভাবে এখান দিয়ে যদি আমি আরেকটা জ্যা নেই, তাহলে মজাটা এখানে দেখো, মজাটা হচ্ছে আমি যতগুলো জ্যা এঁকেছি তার মধ্যে সবচেয়ে বড় জ্যা কোনটা? সবচেয়ে বড় জ্যা হচ্ছে এই যে কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটা হচ্ছে সব থেকে বড় জ্যা। তাহলে কি আমরা কি বলতে পারি না বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের সব থেকে বড় জ্যা? অর্থাৎ যদি প্রশ্ন করা হয় বৃত্তের কোন জ্যাটি সব থেকে বড়, উত্তর হবে কি? যেই জ্যাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের সব থেকে বড় জ্যা। আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে জ্যা, ব্যাস এবং পরিধি, কেন্দ্র, এই বিষয়গুলো আমরা বুঝে ফেলেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃত্তের আমরা একটা চাপ নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমরা এখন এতক্ষণ ধরে কথা বললাম হচ্ছে আমরা এই পুরো বৃত্তটাকে একটু ডিলিট করে দিয়ে নতুন একটা বৃত্ত আমরা নিব। এখানে আমরা পুরো সার্কেলটা আমরা সরাই দিলাম এখান থেকে। আমরা যদি আরেকটি বৃত্ত এখানে নেই, এখান থেকে আমরা নতুন করে কথাবার্তা বলবো। এখন আমরা কথা বলবো চাপ নিয়ে। এখন এই যে বৃত্ত যে পরিধিটি রয়েছে, এই পরিধির ভিতর দিয়ে আমরা একটা জ্যা আঁকলাম। এই যে আমরা পরিধির ভিতর দিয়ে এখানে একটা জ্যা আঁকলাম। ওকে, এই যে এখান দিয়ে একটা জ্যা আমরা নিলাম। ওকে, এই যে জ্যাটা নিলাম, এবি জ্যা। মজার ব্যাপারটা দেখো, এই যে এবি জ্যা এই বৃত্তটাকে দুইটা পার্টে ভাগ করেছে। এই যে দেখো এখানে দুটো পার্টে এখানে ভাগ করেছে। এই যে এবি একটা পার্ট এখানে আর নিচের দিকে একটা পার্ট, দেখতে পাচ্ছ কি? তাহলে দুটো পার্ট এখানে ভাগ করেছে। আমরা যদি একটু এখানে মার্কিং করে দেখাই, এই যে এটা একটা পার্ট,
এবি একটা পার্ট এবং নিচের দিকে এটা একটা পার্ট আমরা পেয়েছি। ওকে, এখন মজাটা দেখো, এই যে জ্যাটায় বৃত্তটিকে দুটো পার্টে ভাগ করেছে, এই যে এবি বৃত্তের পরিধির একটা অংশ, এই অংশটার নামই হলো চাপ। ওকে, এই অংশটার নামই হলো চাপ। তাহলে একইভাবে নিচের দিকের অংশটাও হচ্ছে চাপ, তাহলে দুটো পার্টে ভাগ করেছে যেহেতু, তাহলে এটা একটা চাপ। আবার পুরো পরিধিটা নিজেও কিন্তু একটা চাপ, তাহলে এটা পুরোটাই চাপ, বৃত্তের পরিধিটা পুরোটাই একটা চাপ। তাহলে এই চাপের এগুলো একটা অংশ। তাহলে এই যে এটা একটা চাপ, বৃত্তচাপ বলছি, নিচের অংশটা একটা বৃত্তচাপ। এখানে দেখো এই জ্যাটা যে দুটো অংশে ভাগ করেছে, এই অংশটার মধ্যে একটা অংশ ছোট, একটা অংশ বড়। এই ছোট অংশটার নাম হলো উপচাপ। তাহলে আমরা উপচাপ বিষয়টা বুঝলাম। এবং এই বড় অংশটার নাম হলো অধিচাপ। কি বললাম আমরা? বড় অংশটার নাম, বড় অংশটার নাম হলো অধিচাপ। তাহলে এই যে বড় অংশটা, এই বড় অংশটার নাম হলো অধিচাপ। আমি যদি এখানে একটা চিহ্নিত করি, আমি বললাম এই পয়েন্টের নাম দিলাম আমি সি, তাহলে এই যে এ সি বি এটুকু হচ্ছে অধিচাপ। তাহলে আমি যদি এখানে লিখে দিই, এখানে এ সি বি হচ্ছে, এসিবি হচ্ছে এখানে অধিচাপ। ওকে, এসিবি হচ্ছে অধিচাপ। এবং এ এখানে যদি আমরা নাম দিই একটা এডি, তাহলে এডিবি এই অংশটা হচ্ছে এডিবি, এই অংশটা হচ্ছে উপচাপ। ওকে, তাহলে আমরা উপচাপ এবং অধিচাপ বিষয়টা বুঝতে পেরেছি, আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যদি এখন এই যে এটা আমরা যে জ্যাটা নিয়েছিলাম, এই জ্যাটাকে যদি আমরা এখানে না নিয়ে, আমি যদি এই জ্যাটাকে এখানে না নিয়ে আমি যদি কোথায় নিয়ে আসি, কেন্দ্র দিকে নিয়ে আসি। ওকে, আমরা এ পয়েন্টটা সরাই দিলাম, আবার এখান থেকে বি পয়েন্টটাকেও সরাই দিলাম। এখন যদি আমি এখানে এই যে ভিতর দিয়ে, অর্থাৎ এই যে কেন্দ্রের ভিতর দিয়ে যদি আমি একটা জ্যা নেই, অর্থাৎ আমি যদি এখান দিয়ে একটা ব্যাস আঁকি, আমি এখান দিয়ে একটা ব্যাস আঁকলাম। ওকে, তাহলে আমরা এই যে এটাকে একটু সরায় নিয়ে আসি, সেই পয়েন্টটা আমরা তুলে দিলাম। আমরা এই পয়েন্টটাকে একটু সরায়া আমরা কেন্দ্রের ভিতর দিয়ে নিলাম। ওকে, এই যে কেন্দ্রের ভিতর দিয়ে নিলাম। এখন দেখো এই যে এখানেও কিন্তু দুটো চাপে বিভক্ত হয়েছে, একটা উপরের অংশ এই অংশটা, আর একটা নিচের অংশ এই অংশটা। এবার তাহলে কি বলবো? এবার তো সমান সমান হয়ে গেছে, অর্থাৎ উপরের অংশটা নিচের অংশটা সমান। এবার কি তাহলে কোনটাকে আমরা উপচাপ বলবো, কোনটাকে অধিচাপ বলবো? এবার কিন্তু উপচাপ আর অধিচাপের কথা আসছে না, এবার আসছে যে কথাটা সেটা হচ্ছে অর্ধচাপ। কি আসছে কথাটা? অর্ধচাপ। এই যে এটা অর্ধচাপ, আর এই অংশটাকে বলছি আমরা অর্ধবৃত্ত। এই অংশটা কি বলছি আমরা? অর্ধবৃত্ত। তাহলে যদি ব্যাস যদি হয় যে এটা, অর্থাৎ এইটুকু আমরা কি বলছি? ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, পুরোটা তাহলে ব্যাস। তাহলে ব্যাস যদি হয় তাহলে পুরো বৃত্তটাকে দুই ভাগে ভাগ করবে, সেক্ষেত্রে কিন্তু উপচাপ এবং অধিচাপের প্রশ্ন আসবে না। সেটা হচ্ছে অধিচাপ না হয় সেটা হবে অর্ধচাপ, এবং এই বৃত্তটা হবে, এই অংশটা অর্ধবৃত্ত, এই অংশটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে কি আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি? তাহলে উপচাপ, অধিচাপ এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, অন্তর্লিখিত কোণ। এই তিনটি বিষয় আমরা একটু এখন জেনে নেব, এবং আশা করা যায় যে এগুলা জানার পর বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। তো চলো দেখে নেই। ওকে, ওকে, এখন আমরা এই পয়েন্টটা একটু মুছে দিতে চাই। আমরা এবি রেখাটা এখান থেকে তুলে দিলাম, এই পয়েন্টটাকেও আমরা তুলে দিলাম, বি পয়েন্টটাকেও আমরা তুলে দিলাম। ওকে, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমরা এখানে যে বৃত্তটা রয়েছে, বৃত্তর মধ্যে আমরা একটা চাপ আমরা এখানে নিব, আমরা বৃত্তের মধ্যে একটা চাপ আমরা নিব। আমরা বললাম এখানে যে এই অংশটা, অর্থাৎ এখানে নাম দিলাম এ, আর এখানে নাম দিলাম বি, এখানে একটা নাম দিলাম সি। তাহলে এসিবি এটা হচ্ছে আমার একটা উপচাপ। এখন এই চাপে কিভাবে বৃত্তস্থ কোণ তৈরি হবে, কিভাবে কেন্দ্রস্থ কোণ তৈরি হবে, কিভাবে অন্তর্লিখিত কোণ তৈরি হবে, তিনটা কথা কিন্তু বলছি, ভালো করে শুনতে হবে। একটাকে বলছি বৃত্তস্থ কোণ, একটাকে বলছি কেন্দ্রস্থ কোণ, আর একটাকে বলছি অন্তর্লিখিত কোণ। কার কার মধ্যে অন্তর্লিখিত? বৃত্তের চাপের মধ্যে। এখন তাহলে এসিবি যে চাপটা রয়েছে, এই চাপে আমরা প্রথমে যেটা জানবো বৃত্তস্থ কোণ। কোন চাপে যদি আমরা বৃত্তস্থ কোণ আঁকতে চাই, তাহলে এই চাপটা কোনটা? এসিবি। তাহলে এসিবি এই পরিধির উপরে, এই চাপটুকুর উপরে যতগুলো বিন্দু রয়েছে, এই বিন্দুগুলো হচ্ছে চাপের অন্তঃস্থ বিন্দু, অর্থাৎ চাপের মধ্যে রয়েছে বিন্দুগুলো। এখন আমি এমন একটা কোণ আঁকবো
যেই কোণটার প্রান্ত দুটো থাকবে এ এবং বি বিন্দুতে, কিন্তু কোণটার শীর্ষ থাকবে এ বি এর ভিতরে না। বাদ বাকি যে চাপটা রয়েছে, এই এসিবি যে চাপ, এসিবি চাপ ছাড়াও বৃত্তের অপর যে অংশটা, এই অংশটাকে বলা হয় কিন্তু এই চাপের অনুবন্ধী চাপ। নতুন একটা টার্ম নিয়ে আসলাম, কি বলছি, এসিবি চাপের অনুবন্ধী চাপ হচ্ছে এই অংশটা। এখানে যদি একটা নাম দিই, আমি নাম দিলাম এখানে ডি। তাহলে এই যে এডিবি, এই যে অধিচাপটুকু, বড় চাপটুকু, অধিচাপটুকু, এই অধিচাপটুকু হচ্ছে এই এসিবি চাপের অনুবন্ধী চাপ। অর্থাৎ যে চাপ নিয়ে কথা বলবো ওইটুকু বাদ দিয়ে বাকি যে চাপটুকু রয়েছে সেই চাপটুকুকে আমরা পূর্বের চাপের কি বলবো, অনুবন্ধী চাপ। ওকে, তাহলে আমরা কি বলছি, আমরা কথা বলছিলাম বৃত্তস্থ কোণ নিয়ে। তাহলে এসিবি চাপের উপরে আমরা বৃত্তস্থ কোণ আঁকতে চাই। বৃত্তস্থ কোণ আঁকার সিস্টেমটা কি হবে, তাহলে সিস্টেমটা হবে বৃত্তে যে কোণটা আঁকবো ওই কোণটার একটা প্রান্ত, একটা এই যে চাপের একটা প্রান্ত থেকে শুরু হবে, শুরু করলাম, তারপরে শীর্ষটা কোথায় চলে যাবে, শীর্ষটা চলে আসবে কিন্তু এই যে অনুবন্ধী চাপের যে কোনো একটা জায়গায়, তারপরে আরেকটা প্রান্ত যাবে বি পয়েন্টে। তাহলে এই জায়গাতে যে কোণটা তৈরি হলো, এই যে কোণটা, এই কোণটাকে কিন্তু বলা হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ। কোন চাপের বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে এসিবি চাপের উপরে বৃত্তস্থ কোণ। আশা করি জিনিসটা আমরা বুঝাতে পেরেছি। তাহলে কি বলছি, এসিবি চাপের উপর বৃত্তস্থ কোণ কিভাবে হবে, যে কোণটা আমরা আঁকবো ওই কোণের প্রান্ত বিন্দু দুটো হবে ওই যে যে চাপ নিয়ে কথা বলছি সেই চাপের যে প্রান্ত বিন্দু সেই দুটোই হবে কোণের প্রান্ত বিন্দু, এবং শীর্ষটা চলে আসবে ওই চাপের উপরে, যে চাপের উপরে বৃত্তস্থ কোণ সেই চাপের উপরে শীর্ষ থাকবে না, শীর্ষ চলে আসবে তার অনুবন্ধী চাপের উপরে। তাহলে কি শুধু এটাই বৃত্তস্থ কোণ হবে ওটার? না, আরো তো আঁকা যায়। আমি যদি মনে করি না এখান থেকে এই জায়গাতে আসব, তারপরে আবার এখান থেকে আমি এই বি পয়েন্টে যাব, এখান থেকে আমি এখানে বি পয়েন্টে যাব। ওকে, তাহলে এখানে যে কোণটা তৈরি হবে সেটাও কিন্তু এই যে এসিবি চাপের উপরে কি বৃত্তস্থ কোণ, কারণ কি এটাও এই শর্ত কিন্তু মানছে। অর্থাৎ এই যে এটার প্রান্ত বিন্দু কিন্তু এ একটা, একটা বি, এবং এর শীর্ষটা কোথায় রয়েছে, এই যে অনুবন্ধী যে চাপটা সেই চাপের উপর শীর্ষ রয়েছে। এই যে এখানে এই যে এই এসিবি চাপের উপরে আমরা দুটো বৃত্তস্থ কোণ এঁকেছি। আমি যদি নাম দিই, একটা কোণের নাম দিলাম কোণ এ এম বি, আর একটা কোণের নাম দিলাম কোণ এ এন বি, অর্থাৎ এ এম বি একটা কোণ আর একটা কোণ এ এন বি। মজার ব্যাপার হচ্ছে এই যে একই চাপের উপরে যদি দুটো বৃত্তস্থ কোণ আঁকা হয় এই কোণ দুটো অবশ্যই সমান হবে। শুধু দুটো কেন, আমি যদি 100টাও যদি বৃত্তস্থ কোণ আঁকি একই চাপের উপরে, অর্থাৎ এখান থেকে এ থেকে শুরু করে আমি যে কোনো জায়গায় এসে বিতে চলে যাব, এখান থেকে যে কোনো জায়গায় এসে আমি বিতে চলে যাব, এখান থেকে যে কোনো জায়গায় এসে আমি বিতে চলে যাব, এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোণ তৈরি করো না কেন, যদি সেটা একই চাপের উপর বৃত্তস্থ কোণ হয় সে কোণগুলো সমান হবে। তাহলে আমি যদি এই দুটো কোণ লিখি যে কোণ এ এম বি সমান কোণ এখানে কি কোণ এ এন বি। ওকে, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ আমরা নিব সেই বৃত্তস্থ কোণগুলো কি হবে, পরস্পর সমান হবে। ওকে, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এখন যদি আমি বলি যে ঠিক আছে আমরা তো উপচাপের উপরে বৃত্তস্থ কোণ আঁকতে পারলাম, যদি অধিচাপের উপরে বৃত্তস্থ কোণ আঁকতে যাই তাহলে কিভাবে করব? একই কথা, আমি যদি এখানে দুটো পয়েন্ট নেই, একটা এ আর একটা পয়েন্ট নিলাম বি, তাহলে এইটুকু উপরের টুকু হচ্ছে উপচাপ আর নিচের টুকু হচ্ছে অধিচাপ। এবার আমরা কথা বলছি কি, এবার আমরা কথা বলছি এই যে অধিচাপটা নিয়ে, অর্থাৎ আমি যদি এখানে একটা পয়েন্ট দিই ডি এডিবি, তাহলে এডিবি চাপের বৃত্তস্থ কোণ আঁকবো এবার। তাহলে এই এডিবি চাপের উপরে যদি বৃত্তস্থ কোণ আঁকতে চাই, বৃত্তস্থ কোণ আঁকার নিয়ম কি, যেই চাপের উপর বৃত্তস্থ কোণ আঁকবো তাহলে সেই চাপের উপরে শীর্ষবিন্দু আসবে না। তাহলে এটা যাবে কোথায়, শীর্ষবিন্দু যাবে এর অনুবন্ধী চাপের উপরে। তাহলে এই যে এখান থেকে আমি শুরু করব, অর্থাৎ প্রান্ত থেকে শুরু করব, কিন্তু শীর্ষ এদিকে না এসে কোথায় যাবে, তার অনুবন্ধী চাপের উপর। এই যে এখান থেকে যাবে এখানে এবং এখান থেকে চলে আসবে এখানে। এই যে কোণটা তৈরি হলো এই কোণটাই হচ্ছে কিন্তু এই চাপের উপরে বৃত্তস্থ কোণ। একইভাবে যদি আমি আরেকটা কোণ আঁকি, এই যে এখান থেকে এখানে আসলাম, আবার এখান থেকে এখানে আসলাম, তাহলে এখানেও কিন্তু একটা কোণ তৈরি হয়েছে। এই কোণটা হচ্ছে এই যে আমাদের অধিচাপের উপরে বৃত্তস্থ কোণ, এবং এই কোণগুলো কিন্তু পরস্পর সমান। তাহলে একই চাপের উপরে আমরা বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান পাবো। বৃত্তস্থ কোণ কি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে বৃত্তস্থ কোণ আমরা বুঝেছি। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। আমরা কি বলছি, বৃত্তচাপের উপরে অন্তর্লিখিত কোণ। ওকে, দেখি আমরা বৃত্তচাপের উপরে অন্তর্লিখিত কোণ বিষয়টা আসলে কি। ওকে, আমরা তাহলে এখানে আবার আমরা দুটো পয়েন্ট নিলাম, আমরা এখানে দুটো পয়েন্ট নিলাম। আমরা বললাম যে এটা হচ্ছে এ পয়েন্ট
এবং এটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, এখন তাহলে আমরা যদি এই জায়গাতে একটা অন্তর্লিখিত চাপ আঁকতে চাই, আমরা একটু রিভিউ করি। বৃত্তস্থ কোণ কি বলেছিলাম? বৃত্তস্থ কোণের শীর্ষটা হবে যে চাপের বৃত্তস্থ কোণ শীর্ষটা ওই চাপের উপরে থাকবে না, চলে যাবে তার অনুবন্ধী চাপের উপরে। এখন তাহলে অন্তর্লিখিত কোণ কি? কথাটা শুনেই বোঝা যাচ্ছে ভিতরে অন্তর্লিখিত মানে অন্তরের ভিতরে লিখিত মানে নিজের তার ভিতরেই। তাহলে এবি যদি আমাদের এখানে একটা উপচাপ হয়, আমি যদি এখানে একটা পয়েন্ট দেই, আমি পয়েন্টটা দিলাম সি, তাহলে এসিবি হচ্ছে আমাদের একটি উপচাপ। আমি এখন এই উপচাপটির ভিতরে একটি অন্তর্লিখিত কোণ আঁকতে চাই। অন্তর্লিখিত কোণের সিস্টেমটা হচ্ছে দুই কোণের প্রান্ত বিন্দু হবে এই দুটো পয়েন্ট, আগেরটার মতোই কি বললাম, প্রান্ত বিন্দু হবে এই দুটো পয়েন্ট, কিন্তু পার্থক্যটা হলো এবার তার শীর্ষটাও থাকবে এই চাপের ভিতরেই। শীর্ষটাও কোথায় থাকবে? এই চাপের ভিতরে। তাহলে এর উপরে যদি আমরা বৃত্তস্থ কোণ আঁকি, শীর্ষ চলে আসতো এই দিকে, কিন্তু এবার শীর্ষ কিন্তু তার ভিতরেই থাকবে। এই যে আমরা এই ভিতরেই কিন্তু শীর্ষটাকে নিলাম, অর্থাৎ আমি যেই চাপের অন্তর্লিখিত কোণ আঁকবো তার শীর্ষবিন্দুটাও ওই চাপের উপরেই কোনো একটা বিন্দু হবে। তাহলে এই যে এখানে আমি যদি একটা নাম দিলাম ডি, তাহলে এই যে এডিবি কোণটা হলো, এই কোণটাই কিন্তু এই চাপের অন্তর্লিখিত কোণ। আমি কি বোঝাতে পেরেছি? মনে হয় বুঝতে পেরেছি আমরা। একইভাবে যদি আমরা এই অধিচাপটার মধ্যে একটা অন্তর্লিখিত কোণ আঁকতে চাই, তাহলে কি হবে? তাহলে এর ভিতরেই শীর্ষ থাকবে। এই যে আমি এখানে একটা অন্তর্লিখিত কোণ এখানে আঁকলাম, আমি নাম দিলাম সাপোজ এ এম বি। ওকে, তাহলে এই যে এখানে যে কোণটা এঁকেছি এই কোণটা কিন্তু এ এম বি কোণটা হচ্ছে এই চাপে, অর্থাৎ আমি যদি এ এম বি এইটাকে একটা চাপও কল্পনা করি, এই চাপটার মধ্যে অন্তর্লিখিত কোণ হচ্ছে এ এম বি। কারণ কি? কারণ এই শীর্ষবিন্দুটাও রয়েছে এই চাপের উপরেই এবং প্রান্ত বিন্দুটা রয়েছে এই চাপের প্রান্ত বিন্দুতে। এখানে কিন্তু একটা মজা আছে, তোমরা খেয়াল করেছো কিনা দেখো। আমরা বলেছিলাম এই চাপ দুটো পরস্পরের অনুবন্ধী চাপ, অর্থাৎ আমরা যেই চাপ নিয়ে কথা বলবো সেই চাপের অনুবন্ধী চাপ হচ্ছে তার অপর দিকে যে চাপটুকু রয়েছে সেইটুকু। একটু খেয়াল করে দেখো তো, এস এডিসি, আমি সি পয়েন্টটা এখান থেকে একটু মুছে দেই, বুঝতে আর একটু সুবিধা হবে। আমি এখানে এই যে এখানে আমরা এঁকেছি এডিবি, এটা হচ্ছে এডিবি এই চাপটার উপরে, এটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। আবার এই অধিচাপটার উপরে এ এম বি, এটা হচ্ছে কি? অন্তর্লিখিত কোণ। এখন যদি ঘুরিয়ে বলি, একটু দেখো তো মজাটা, আমি যদি বলি যে এডিবি এই চাপের বৃত্তস্থ কোণ কোনটুকু? আমরা কি বলেছিলাম? হোয়াট ইজ বৃত্তস্থ কোণ? বৃত্তস্থ কোণ হচ্ছে সেই কোণ যেই কোণের শীর্ষ থাকবে তার অনুবন্ধী চাপের উপরে। দেখো তো, এডিবি চাপের উপরে একটা কোণ রয়েছে, কোণ এ এম বি, যার শীর্ষটা এই চাপের অনুবন্ধী চাপের উপরে। তাহলে এ এম বি কোণটা দেখো তো, এডিবি কোণের এডিবি যে চাপ, এডিবি যে উপচাপ, এই উপচাপের বৃত্তস্থ কোণ কিনা? মনে হয় বুঝতে পেরেছো। এই যে উপচাপটা রয়েছে এই উপচাপের বৃত্তস্থ কোণ কিন্তু এ এম বি। কিন্তু আবার এদিক থেকে যদি বলি এ এম বি এই কোণটা এই অধিচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ। সম্পর্কটা কি তাহলে? সম্পর্কটা হলো যে কোন চাপের অন্তর্লিখিত কোণ, এই যে কোন চাপের অন্তর্লিখিত কোণ তার অনুবন্ধী চাপের বৃত্তস্থ কোণ। তার মানে কি? এই কোণটা হচ্ছে এ এম বি এই অধিচাপটার অন্তর্লিখিত, কিন্তু এই কোণটায় আবার এডিবি এই উপচাপটার বৃত্তস্থ। তার মানে কি? আমি যদি এই চাপের জন্য এই কোণটাকে বিবেচনা করি, এডিবি চাপের জন্য যদি এ এম বি কোণটাকে বিবেচনা করি, তাহলে এই চাপের জন্য এই কোণটা কি হচ্ছে? বৃত্তস্থ। আবার যদি কোণ এই যে এ এম বি কোণটাকে যদি এই অধিচাপটার জন্য বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে অন্তর্লিখিত। তাহলে কি গেল? এ এম বি চাপের, অর্থাৎ যেই চাপের একটা কোণ হচ্ছে অন্তর্লিখিত, তার অনুবন্ধী চাপের জন্য ওই কোণটাই হচ্ছে বৃত্তস্থ। তাহলে এই চাপের জন্য এটা হলো বৃত্তস্থ, এটা হলো অন্তর্লিখিত। আবার এই চাপের জন্য এটা হলো কি? এটা হলো অন্তর্লিখিত, এটা হলো বৃত্তস্থ। আশা করি আমরা বৃত্তস্থ এবং অন্তর্লিখিত এই কোণটা নিয়ে কথা বুঝতে পেরেছি। এখন এটা নিয়ে আমরা আরো কিছু কথা বলবো, একটু ভালো করে আমরা যদি শোনার চেষ্টা করি আশা করি যে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে দেখে ফেলি। আমরা এই জায়গাতে একটা পয়েন্ট দিলাম এ, এখানে একটা পয়েন্ট দিলাম বি, এখানে একটা পয়েন্ট দিলাম সি। ওকে, তাহলে এ সি বি উপচাপ।
আমি এই উপচাপের মধ্যে একটা অন্তর্লিখিত কোণ আঁকতে চাই, তাহলে অন্তর্লিখিত কোণ কিভাবে আঁকবো? এর এর যে হচ্ছে শীর্ষটা এর ভিতরেই থাকবে, এর বাইরে অনুবন্ধী চাপের দিকে যাবে না। ওকে, তাহলে এর ভিতরে আঁকি একটা। আচ্ছা, এই যে এখানে কোণ তৈরি হয়েছে, কি কোণ এঁকেছি? এখানে উপচাপের উপরে একটা অন্তর্লিখিত কোণ এঁকেছি। মজার ব্যাপারটা কি খেয়াল করেছো? এই জায়গাতে যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা কিন্তু গ্রেটার দ্যান 90 ডিগ্রি। আর গ্রেটার দ্যান 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি? স্থূল কোণ। এই কোণের গোষ্ঠী উদ্ধার করেছি আমরা আরেকটা ভিডিওতে। গোষ্ঠী উদ্ধার বললাম, এটা অনেক জায়গার মানুষ হয়তো বুঝবে না, অর্থাৎ ডিটেলসটা জেনে ফেলেছি। অর্থাৎ কোণ সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আমার ইউটিউবে জিওমেট্রি বিন্দু রেখা কোণে কিন্তু আমরা আপলোড করেছি। সেই ভিডিওটি দেখে আসলে কোণ সম্পর্কে কোনো প্রশ্ন আশা করি থাকতে পারে না। তাহলে এই যে স্থূল কোণ হচ্ছে, আমরা কি বলছি? 90 ডিগ্রি কোণের থেকে বড় কোণকে আমরা স্থূল কোণ বলছি। মজার ব্যাপারটা দেখো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়। আবার যদি আমরা এই জায়গাতে আরেকটি কোণ আঁকি, যে কোনো সাইডে আমরা উপচাপের উপরে যে কোনো জায়গাতে যদি আমরা একটা কোণ আঁকি, এই যে আমরা এখান থেকে আরেকটি কোণ যদি এখানে নেই, আমরা কোণটা আঁকছি কোথায়? উপচাপের উপরে। এই যে এখানে যদি এই জায়গাতে আমরা কোণটা আঁকি, এই যে এখান থেকে এখানে আমরা নিলাম, দেখো এই কোণটিও কিন্তু 90 ডিগ্রি থেকে বড়। অর্থাৎ আমরা যেখানেই কোণ আঁকি না কেন, অর্থাৎ আমরা যদি উপচাপের মধ্যে আমরা অন্তর্লিখিত কোণ আঁকি, কি বলছি আমরা? উপচাপের মধ্যে যদি আমরা অন্তর্লিখিত কোণ আঁকি, সেই কোণটা সব সময় কি হবে? সেই কোণটা সব সময় 90 ডিগ্রি থেকে বড় হবে, অর্থাৎ স্থূল কোণ হবে। আমরা কি বুঝতে পারছি নাকি মুখস্থ করছি? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। যেখানে যে দিক দিয়ে যাই না কেন, আমরা এখান থেকে যদি এখানে যাই, স্থূল কোণ হবে, এখান থেকে এখানে যাই, স্থূল কোণ হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে উপচাপে উপচাপে অন্তর্লিখিত, কি বলছি? অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ আমরা কি বলছি? স্থূল কোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ আমরা কি বলছি? স্থূল কোণ। তাহলে উপচাপের মধ্যে যদি আমরা যে কোণই আঁকি না কেন, সেটা হবে স্থূল কোণ। এখন আমি যদি কথাটা ঘুরিয়ে বলি, যে উপচাপে অন্তর্লিখিত কোণ না বলে বললাম উপচাপে বৃত্তস্থ কোণ। তাই বৃত্তস্থ কোণ আঁকলে কি এদিকে যাবে না এদিকে আসবে? তাহলে উপচাপের মধ্যে যদি আমরা বৃত্তস্থ কোণ আঁকি, এই যে উপচাপের উপরে একটা বৃত্তস্থ কোণ আঁকলাম, তাহলে এই যে উপচাপের মধ্যে যদি আমরা বৃত্তস্থ কোণ আঁকি, যেখানেই আঁকি না কেন, সেই কোণটা কিন্তু আবার 90 ডিগ্রি থেকে ছোট হবে। 90 ডিগ্রি মানে কি? একটা সোজাসুজি অভিলম্ব বরাবর যাবে, কিন্তু এর থেকে চেপে গেলে, এই যে চেপে গেলেই কি হবে? অর্থাৎ আমি যদি এখানে ঠিক 90 ডিগ্রি আঁকি, অভিলম্ব হবে। তাহলে আমি যদি এর থেকে একটু চেপে যাই, তাহলে কি হবে? সূক্ষ্মকোণ হয়ে যাবে, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে উপচাপের মধ্যে, যে উপচাপের উপরে যদি বৃত্তস্থ কোণ আঁকি, অন্তর্লিখিত না এঁকে যদি বৃত্তস্থ কোণ আঁকি, আমি যেখানেই বৃত্তস্থ কোণ আঁকি না কেন, সেই কোণটা কি হবে? সূক্ষ্মকোণ। তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূল কোণ, আর উপচাপে বৃত্তস্থ কোণ, উপচাপের মধ্যে বৃত্তস্থ কোণ হবে সবসময় কি? সূক্ষ্মকোণ। তাহলে উপচাপের অন্তর্লিখিত কোণ স্থূল কোণ, উপচাপের বৃত্তস্থ কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, আমরা তো উপচাপ নিয়ে কথা বললাম। তাহলে এই কথাগুলোই যদি আমরা অধিচাপের জন্য বলতে চাই, তাহলে কি হবে? নিশ্চয়ই বুঝে গেছে। এখন উল্টো ঘটনা ঘটবে। আমরা যদি একটু করে দেখি তাহলে আরো সুবিধা হবে। ওকে, আমরা এই জায়গাতে একটা পয়েন্ট নিলাম, আবার এগেইন একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ওকে, এখন এই যে এ বি যে পয়েন্টটা নিয়েছি, তাহলে এটুক হচ্ছে কি? এই যে এখানে আমরা এখান থেকে এদিক হচ্ছে কি? আমাদের উপচাপ। তাহলে কিভাবে যদি এখানে আমরা একটা পয়েন্ট দিই, তাহলে এই যে এসি, এটা হচ্ছে আমাদের অধিচাপ। এখন যদি আমরা অধিচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ আঁকতে চাই, তাহলে অন্তর্লিখিত কোণ কি? এর ভিতরে শীর্ষ থাকবে, এর ভিতরে শীর্ষ থাকবে। এই যে দেখো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে কি দাঁড়ালো? অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হচ্ছে? অধিচাপের মধ্যে, অর্থাৎ অধিচাপের মধ্যে যে অন্তর্লিখিত কোণটা, এটা কিন্তু উপচাপের বৃত্তস্থ কোণ ছিল। আমরা কি বুঝতে পারছি? তাহলে অধিচাপের মধ্যে যে অন্তর্লিখিত কোণটা, এটা কিন্তু উপচাপের বৃত্তস্থ কোণ ছিল। তার মানে এই যে কোণটা তৈরি হয়েছে অধিচাপের ভিতরে, এই কোণটা কি হয়েছে? সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি জানলাম? অধিচাপের উপরে যে অধিচাপের ভিতরে যে অন্তর্লিখিত কোণ তৈরি হয়েছে, সেই কোণটা হবে সূক্ষ্মকোণ। ক্লিয়ার? অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। আশা করি কথাগুলো যারা দেখছো তারা যদি লিখে নাও, আমার মনে হয় যে আরো সুবিধা হয়। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। একইভাবে যদি আমরা এই অধিচাপটুকুর উপরে যদি বৃত্তস্থ কোণ আঁকতে চাই, তাহলে বৃত্তস্থ কোণের শীর্ষ কিন্তু এর ভিতরে আসবে না, চলে যাবে কিন্তু তার অনুবন্ধী চাপের উপরে। তাহলে এখান থেকে যদি আমরা এই চাপটুকুর উপরে বৃত্তস্থ কোণ আঁকতে চাই, তাহলে শীর্ষটা আর এদিকে আসবে না, এদিকে চলে যাবে। তাহলে এবার এই কোণটা কেমন হবে? বুঝাই যাচ্ছে, এই কোণটা হবে, এই কোণটা হবে স্থূল কোণ। তাহলে অধিচাপের উপর যে বৃত্তস্থ কোণ, সেটা হচ্ছে স্থূল কোণ, এবং যে অন্তর্লিখিত কোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন এই টাইপের যেই প্রশ্ন হোক না কেন, আশা করা যায় যে আমরা উত্তর করতে পারবো। আচ্ছা, অধিচাপের উপরে কোণ তো দেখলাম,
উপচাপের উপরে কোণ তো দেখলাম, এখন যদি কোণটা অর্ধচাপের উপর দিয়ে যাই তাহলে কি হবে? অর্থাৎ কোণটা যদি আমরা অর্ধচাপের উপরে আঁকি, উপচাপও না অধিচাপও না, অর্ধচাপের উপরে যদি আঁকি তাহলে কি ঘটনা দাঁড়ায় আমরা একটু দেখি। ওকে, তাহলে আমরা এই জায়গাতে একটা পয়েন্ট নিলাম এ, আর এই জায়গাতে একটা পয়েন্ট নিলাম বি। ওকে, আমরা বললাম এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এটুক কি? এইটুক হচ্ছে অর্ধচাপ। এবার আমরা এই যে অর্ধচাপের উপরে এইটুকুর উপরে একটা কোণ আঁকলাম, এই যে এইটুকুর উপরে কোণ রাখলাম। ওকে, তাহলে এই যে অর্ধচাপ, এই অর্ধচাপ এই উপরের টুকু যদি বলি এসিবি, তাহলে এই যে এসিবি যে অর্ধচাপ, এই অর্ধচাপের উপরে এটা কি? অন্তর্লিখিত কোণ। বোঝা যাচ্ছে তো নিশ্চয়ই? তাহলে এসিবি চাপের এটা হচ্ছে অন্তর্লিখিত কোণ, কেন? শীর্ষ তার ভিতরেই রয়েছে। এই যে অন্তর্লিখিত কোণটা এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এতক্ষণ জানলাম যে 90 ডিগ্রির বড় কখন হয়, 90 ডিগ্রির ছোট কখন হয়। এখন আমরা দেখলাম যে অর্ধচাপের উপরে যখন আমরা কোনো অন্তর্লিখিত কোণ আঁকবো সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে। একইভাবে যদি এই যে চাপটুকু, এই চাপের এই দিকে যদি কোণ আঁকি, অর্থাৎ এই চাপের বৃত্তস্থ যদি কোনো কোণ আঁকি, এই চাপের বৃত্তস্থ যদি কোনো কোণ আঁকি, মজার ব্যাপার হচ্ছে এইটাও কি হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ অর্ধচাপের অন্তর্লিখিত কোণ এবং বৃত্তস্থ কোণ দুটোই 90 ডিগ্রি। অর্থাৎ যদি আমরা অর্ধচাপের উপরে কোনো বৃত্তস্থ কোণ পাই, সেই কোণটা অবশ্যই কয় ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে আমরা কি দেখছি? এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। তার মানে আমরা কি দেখলাম? যে এই জায়গাতে 90 ডিগ্রি যে কোণটা তৈরি হয়েছে, এই 90 ডিগ্রি কোণটা এবং এই তিনটি বাহু, এই তিনটি বিন্দুই কিন্তু একটি বৃত্তের পরিধিকে কি করেছে? টাচ করে গেছে। তাহলে আমরা কি দেখলাম? বৃত্তের ব্যাসের উপরে আমরা যদি বৃত্তের ব্যাসকে নিয়ে যদি আমরা বৃত্তের যে কোনো প্রান্তে যদি একটা ত্রিভুজ তৈরি করি, সেই ত্রিভুজটার এই কোণটা, যে শীর্ষ কোণটা তৈরি হবে, এখানে যে চাপের উপরে যে কোণটা তৈরি হবে সেটা সবসময় কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ অর্ধচাপের উপরে যখন আমরা কোণ আঁকবো সেই কোণটা অবশ্যই কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই বিষয়টা কি সবাই কি বুঝতে পেরেছি? আশা করা যায় যে বুঝতে পেরেছি। এখন থাকলো কি? থাকলো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ বুঝলাম, অন্তর্লিখিত কোণ বুঝলাম, এগুলা কোণটা কেমন হয় জানলাম। এখন আমরা জানবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে কেন্দ্রস্থ কোণটা কি চাপের উপরে একটু দেখে নেই। ওকে, এখন তাহলে কেন্দ্রস্থ কোণটা যদি আমরা আঁকি, তাহলে আমরা এখানে আবার একইভাবে আমরা দুটো পয়েন্ট নিচ্ছি। একটা পয়েন্টের নাম দিলাম হচ্ছে এ পয়েন্ট, আর একটা পয়েন্টের নাম দিলাম এখানে হচ্ছে বি পয়েন্ট। ওকে, তাহলে আমার এসিবি হচ্ছে একটা চাপ, আমরা বললাম এসিবি হচ্ছে চাপ, এটা অবশ্যই উপচাপ, যেহেতু এটা ছোট অংশটা আমরা নিয়েছি। তাহলে এই উপচাপটা, এই যে উপচাপটা, এই উপচাপের উপরে আমরা একটা কেন্দ্রস্থ কোণ রাখতে চাই। আমরা তাহলে বৃত্তস্থ কোণ কিভাবে গেছিলাম? শীর্ষ গেছিল এর অনুবন্ধী চাপের উপর, অর্থাৎ উল্টো দিকে। আমরা এর অন্তর্লিখিত কোণ কিভাবে এঁকেছিলাম? এই শীর্ষ গেছিল চাপের ভিতরে। কেন্দ্রস্থ কোণ কি? সহজ কথা একদম, কেন্দ্রস্থ কোণ হচ্ছে ওই কোণটার শীর্ষ থাকবে কেন্দ্রে, এবং ওই কোণটার প্রান্ত বিন্দু হবে এই দুটো প্রান্ত বিন্দু। তাহলে এই যে একটা কোণ আঁকলাম আমরা, এই যে কোণটার শীর্ষ চলে আসলো কোথায়? কেন্দ্রে। ওকে, আমি এটার নাম দিলাম ডি। তাহলে এই যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে কেন্দ্রস্থ কোণ কি? আমরা বলছি যখন একটা চাপের উপরে আমরা কেন্দ্রস্থ কোণ আঁকবো তখন ওই শীর্ষটা চলে যাবে কোথায়? কেন্দ্রে, এবং যে প্রান্ত বিন্দু দুটো হবে এই প্রান্ত বিন্দুটা ওই যে চাপ নিয়ে কথা বলছি সেই চাপের প্রান্ত বিন্দু দুটো হবে কোণের প্রান্ত বিন্দু। ওকে, তাহলে আমরা কেন্দ্রস্থ কোণও বুঝে গেছি। এখন আমরা এই একই চাপের উপরে, এই যে দেখো এসিবি যে উপচাপটা রয়েছে, উপচাপের উপরে একটা কেন্দ্রস্থ কোণ এঁকেছি, এবং একইভাবে আমরা এখানে একটা বৃত্তস্থ কোণ আঁকতে চাই। বৃত্তস্থ কোণ বলছি তার মানে কি? এই চাপের উপরে শীর্ষ যাবে না উল্টো দিকে আসবে? নিশ্চয়ই উল্টো দিকে আসবে। এই যে আমরা এই জায়গাতে একটা কোণ আঁকলাম, এই কোণটাকে কি বলছি? এই চাপের উপরে একটা হচ্ছে এটা কেন্দ্রস্থ কোণ, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে আমি নাম দিলাম ই। মজার ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা আমাদের এখান থেকে বুঝতে হবে সেটা হলো এই যে কেন্দ্রস্থ কোণটা, এই কেন্দ্রস্থ কোণটা কিন্তু এই বৃত্তস্থ কোণের সবসময় দ্বিগুণ হবে, এটাই কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। অর্থাৎ আমাদের যে কোণ এইবি, কোণ এইবি, এই কোণটা হবে এই কোণটার অর্ধেক। উল্টো করে বললে এটার থেকে এটা হচ্ছে দ্বিগুণ। আমি যদি অর্ধেক দিয়ে বলি তাহলে হাফ কোণ এডিবি, হাফ কোণ এডিবি। আশা করি আমি বোঝাতে পেরেছি। অর্থাৎ এই যে বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণটা হবে এই যে কেন্দ্রস্থ কোণটার অর্ধেক। যদি উল্টো করে লিখি যে কোণ এডিবি, এটা হবে এই বৃত্তস্থ কোণটার দ্বিগুণ, অর্থাৎ 2 কোণ এইবি।
আমরা যখন জিওমেট্রি ক্লাস করব এগুলা প্রমাণ সহকারে আমরা বলবো, যেহেতু আমরা নিবন্ধন পরীক্ষার জন্য আমরা ক্লাস করছি, এগুলো আমরা প্রমাণ সহকারে এখন বলছি না, আমরা এমসিকিউ গুলো সলভ করার জন্য কাজ করছি, সুতরাং ওই দিকে আমরা যাচ্ছি না। তাহলে আমরা এখান থেকে একটা এর একটা প্রপার্টি শিখে ফেলেছি আমরা, কি যে কেন্দ্রস্থ যে কোণটা তৈরি হবে, এই কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ যদি একই চাপের উপরে হয় তাহলে অবশ্যই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণটা কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আশা করা যায় যে বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, তাহলে বৃত্তস্থ কোণ সব সময় কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যদি উল্টো করে বলি তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এর বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, আমরা আরো কিছু প্রপার্টি এখান থেকে দেখে নেব। আমরা যদি এর ভিতরে একটা চতুর্ভুজ আঁকি, এই যে দেখো বৃত্তের মধ্যে আমরা একটা চতুর্ভুজ আঁকলাম, এই যে দেখো আমরা বৃত্তের মধ্যে আমরা একটা চতুর্ভুজ আঁকলাম। এখানে একটা খুব মজার একটা সম্পর্ক রয়েছে। এই দেখো এখানে চারটি কোণ তৈরি হয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি। আমরা তো বুঝতেই পারছি চারটা কোণ, চতুর্ভুজের চারটা কোণ মিলে 360 ডিগ্রি হবে, সেটা বড় কথা নয়। এখানে আমরা যে বিষয়টা জানতে চাই, এই যে বিপরীত দিকে এই যে এই কোণটা এবং এই কোণটা, যে বিপরীত কোণ দুটো, যদি কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হয়, অর্থাৎ চতুর্ভুজের চারটি বিন্দুই পরিধির উপরে অবস্থিত হয়, তাহলে বিপরীত যে দুটো কোণ, এই কোণ দুটো মিলে 180 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা মিলে কয় ডিগ্রি হবে? 180 ডিগ্রি হয়। তার মানে কি একটার একটা সম্পূরক হবে। এই যে সম্পূরক কথাটা বলছি, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হচ্ছে আছে জিওমেট্রি যে ক্লাস কোণ সম্পর্কে ওই জায়গাতে। তাহলে সম্পূরক কোণ কি? দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে। তাহলে যদি কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা মিলে কয় ডিগ্রি হবে? 180 ডিগ্রি। একইভাবে এই বিপরীত দুটো কোণ মিলে কি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে কোন চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত কিনা, বৃত্তে অন্তর্লিখিত কিনা যদি চেক করতে বলা হয় তাহলে আমরা কি চেক করে দেখব? তার বিপরীত দিকে দুটো কোণ মিলে, অর্থাৎ এই দুটো মিলে 180, এই দুটো মিলে 180 ডিগ্রি হয় কিনা। অর্থাৎ বিপরীত দুটো মিলে 180 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে আমরা বলবো এই চতুর্ভুজটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। তাহলে আমরা কি এই প্রপার্টিটা সবাই বুঝতে পেরেছি? আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি। ওকে ওকে, আমরা আর একটা প্রপার্টি এখন একটু দেখব, চলো দেখে নেওয়া যাক। ওকে, আমরা এই জায়গাতে একটা জ্যা আঁকলাম। এই যে দেখো এখানে আমরা একটা জ্যা নিলাম, আমরা জ্যাটার নাম বললাম হচ্ছে ডিই জ্যা। ওকে, এই জ্যাটার আমরা বললাম এটা হচ্ছে মধ্যবিন্দু, আমরা বললাম এটা হচ্ছে মধ্যবিন্দু, এটার নাম দিলাম কে। এটা কেন্দ্র হচ্ছে এ, কেন্দ্র কি আমরা বলেছি? কেন্দ্র হচ্ছে এ। তাহলে এটার মধ্যবিন্দু এবং এই কেন্দ্রটাকে যোগ করলাম। যদি আমরা জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রকে যোগ করি, এটা অবশ্যই এর উপরে লম্ব হবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ একে একে লম্ব, এটা লম্ব চিহ্ন উল্টাটি, একে লম্ব কি হবে? ডি। অর্থাৎ একেটা হবে ডিই, এই রেখাটার উপরে অবশ্যই লম্ব। অর্থাৎ এই কোণটা কয় ডিগ্রি হবে? এটা অবশ্যই 90 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে কি বললাম আমরা? কেন্দ্র থেকে আমরা যদি জ্যায়ের মধ্যবিন্দু যোগ করি এটা অবশ্যই লম্ব হবে। এগুলো আমরা প্রমাণ দিব জ্যামিতি ক্লাস অবশ্যই, এখন আমরা জাস্ট এগুলা মনে রাখবো। এই জিনিসগুলো আমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর করতে সহযোগিতা করবে। তাহলে একইভাবে যদি কথাটা উল্টো করে বলি, যদি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে, আমি এই জায়গাতে একটা জ্যা আঁকলাম, তারপরে বললাম এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপরে আমি একটা লম্ব আঁকলাম। ওকে, যদি লম্ব আঁকি তাহলে এটা অবশ্যই অর্ধেক হয়ে যাবে। তার মানে কি? অর্থাৎ কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই জ্যাটা যদি 8 মিটার হয় তাহলে এটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে 4 মিটার, এখানে হবে 4 মিটার। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে প্রপার্টিগুলো আমরা এই যে এটা নিয়ে শিখলাম, এখন আমরা দেখি এই যে আমরা এইগুলো শিখলাম, এখান থেকে যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম এই বৃত্ত নিয়ে আজকে কিন্তু শেষ ক্লাস নয়, এর আরো অনেক প্রপার্টি কিন্তু রয়েছে। তা আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমরা কিছু প্রশ্ন উত্তর এখন দেখে ফেলি যে আসলে প্রশ্নগুলো কেমন ছিল। দেখি আমরা প্রথম যে প্রশ্নটা দেখি, কি বলছে? বৃত্তের কোন উপচাপে অন্তর্লিখিত কোণটি, কি বলছে? বৃত্তের কোন উপচাপে অন্তর্লিখিত কোণটি কি ধরনের? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ না সরলকোণ? তাহলে সমকোণ তো উপচাপে হতে পারে না, আমরা বুঝতেই পারছি। সমকোণ হবে কখন?
অর্ধচাপে অর্থাৎ সমান সমান অর্থাৎ অর্ধচাপে অর্ধেক বৃত্তের উপরে যখন কোণটা নিব তখন হবে সমকোণ। তাহলে সরল কোণ তো হতে পারে না। এখন থাকলো সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। কি বলেছি? উপচাপে। আমি যদি এখানে একটু এঁকে দেখাই, এই যে দেখো, আমি যদি এখানে একটু এঁকে দেখাই, সরি, আমি যদি এখানে একটা বৃত্তটা এঁকে নেই, এই যে দেখো একটা বৃত্ত এখানে আঁকলাম, এই যে উপচাপে, এই যে উপচাপ, এইটুকু চাপ, তাহলে উপচাপে অন্তর্লিখিত, অন্তর্লিখিত কোণ কি এদিকে আসবে না ওই চাপের মধ্যেই থাকবে? তাহলে ওর ভিতরেই থাকবে। এই যে দেখো এই কোণটা অনেক গ্যাপ এখানে, তার মানে এটা কেমন কোণ? স্থূলকোণ। দেখো কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটি কি ধরনের কোণ? স্থূলকোণ। তাহলে উত্তর কি আমরা করতে পেরেছি? করতে পেরেছি। ওকে, তাহলে আমরা বুঝেই উত্তর করেছি, এখন মুখস্থি টখস্থি কিছু করে নাই। ওকে, এরপরে হচ্ছে আমরা কি দেখব? কোন বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে, কি বলছে? কোন বৃত্তের যে কোনো একটি চাপের, তাহলে আমরা একটা বৃত্ত নেই, এই যে বৃত্ত নিলাম, বৃত্ত নিয়ে এই যে একটা চাপ নিলাম, ওকে, এই যে একটা চাপ নিলাম, এ বি একটা চাপ নিলাম, এই যে হচ্ছে বৃত্তের কেন্দ্র। কি বলছে? কোন একটা চাপের কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ একটা আঁকি, এই যে আমরা একটা কেন্দ্রস্থ কোণ নিলাম, বলছে এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, বুঝতে পারছি নিশ্চয়ই সবাই? তাহলে এই যে বলেই দিয়েছে, আমরা যা যা বলছে তাই তাই আঁকছি। কোন বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের আবার পূরক কোণ, তাহলে এই চাপের একটা বৃত্তস্থ কোণ আঁকি আমরা, এই যে এই চাপের উপর আমরা একটা বৃত্তস্থ কোণ আঁকলাম। বৃত্তস্থ কোণ মানে কি? অন্তর্লিখিত তো এখানেই থাকতো, বৃত্তস্থ মানে কি? এই অনুবন্ধী চাপের উপরে চলে আসবে। আচ্ছা বলো তো, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা নিঃসন্দেহে কি, আমরা একটু আগে জেনে আসলাম যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কোণটার হচ্ছে কি বৃত্তস্থ কোণের অর্ধেক, তার মানে এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি, 15 ডিগ্রি। আমি যদি এখানে বড় করে লিখি, এই কোণটা কত ডিগ্রি? 15 ডিগ্রি। এখন বলেছে কোন বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের, বৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 15 ডিগ্রি। বৃত্তস্থ কোণের পূরক কোণ কত? পূরক কোণ বলতে আমরা কি জানি? আমরা বারবার বলছি, ওই কোণ সংক্রান্ত যে আমরা ভিডিওটা দিয়েছি সেটা অবশ্যই দেখে আসতে হবে। তাহলে পূরক কোণ কাকে বলি? দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই 15 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এখন 15 থেকে 90 হতে আর কত লাগে? 75। তাহলে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু কত? 75 ডিগ্রি। তাহলে রেজাল্ট আমরা পেয়ে গেছি। তাহলে কথাটা কি বলছে? প্রশ্ন যতই জটিল করুক না কেন, আমাদের কাছে জটিল লাগার কথা নয়। তাহলে যেভাবে বলেছে সেই অনুযায়ী আগাবো। কি বলেছে? কোন বৃত্তের যে কোনো একটি চাপের, এই যে আমরা একটা চাপ নিলাম এবি, কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ আমরা এঁকে নিব, এই বৃত্তস্থ কোণের আবার পূরক কোণ। তাহলে বৃত্তস্থ কোণ 15 ডিগ্রি, তার পূরক কোণ কত ডিগ্রি? 75 ডিগ্রি। আশা করা যায় এইটাও আমরা বুঝতে পেরেছি। নেক্সট আরেকটি প্রশ্ন আমরা এখান থেকে দেখব, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে আমরা যা যা বলেছে একটু এঁকে নেই। এই যে একটা বৃত্ত আমরা এখানে আঁকলাম, এখানে কি বলেছে? 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে জ্যাও এঁকে নিলাম। এই যে হচ্ছে কেন্দ্র, এখানে কি বলছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 4 সেন্টিমিটার দূরবর্তী। তাহলে এই কেন্দ্র থেকে এর দূরত্ব কত? দূরত্ব মানে সবসময় লম্ব নিতে হবে, দূরত্ব সবসময় কি হয়? লম্বালম্বি। তাহলে এটা কয় সেন্টিমিটার? এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে 4 সেন্টিমিটার। আচ্ছা এখন কি বলেছে? ব্যাসার্ধ কত ছিল? তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটুকু কতটুকু হবে? এটুকু হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, এখন বলেছে জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে যা বলেছে আমরা এঁকে নিয়েছি। কি বলেছে? কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার। কেন্দ্র থেকে দূরত্ব মানে লম্ব, এঁকে নিলাম। আর কি আঁকলাম? জ্যাটা আঁকলাম, ব্যাসার্ধ দিয়েছে, তো কেন্দ্র থেকে এই পর্যন্ত যোগ করে ব্যাসার্ধ পেলাম। আচ্ছা তাহলে এই যে একটু আগে শিখে আসলাম যে যদি আমরা জ্যায়ের উপরে আমরা যদি লম্ব আঁকি, জ্যায়ের উপরে যদি লম্ব, দূরত্ব মানে তো লম্বই, তাহলে এই লম্ব যদি আঁকি জ্যাটা দ্বিখণ্ডিত হবে এবং এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে আমি যদি নাম দিই, এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি, এখানে নাম দিলাম ডি, তাহলে আমাদের বিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা বলো তো, বিসি বের করে তাকে যদি ডাবল করে দিই, কারণ এটা অর্ধেক, তাহলে কি বিডির দৈর্ঘ্য বের হবে না হবে না? আচ্ছা তাহলে বলো তো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে কি পিথাগোরাসের সূত্র কাজ করবে, অর্থাৎ অতিভুজ স্কয়ার। অতিভুজ মানে কি? অতিভুজ এবি স্কয়ার সমান লম্বকে, লম্ব হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, করা যায় নিঃসন্দেহে। তাহলে এবির মান কত? আমার এবির মান দেওয়া আছে 5 স্কয়ার। তাহলে এসির মান কত? এসির মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস
বিসি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে কি, এটা যদি এখানে যদি করি 5 স্কোয়ার মানে কত 25 ইকুয়াল টু 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস বিসি স্কোয়ার থেকে গেল। তাহলে এই 16টার দিকে মাইনাস হয়ে আসবে, তাহলে 25 মাইনাস 16 ইকুয়াল টু কি বিসি স্কোয়ার। তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত 9 সমান বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার মানে যদি 9 হয় তাহলে বিসি ইকুয়াল টু কত হবে, বিসি ইকুয়াল টু রুট ওভার 9 ইকুয়াল টু কত 3। তাহলে এই বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে 3। এটা যদি 3 হয় তাহলে এই বিডি টুক কত, বিডি টুক হচ্ছে 3 দুগুণ 6, অর্থাৎ টোটালটা হচ্ছে 3 গুণিত 2 6। তাহলে আমরা এটার রেজাল্টও কিন্তু পেয়েছি। তাহলে এইভাবে কিন্তু আমরা ওই রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা সমাধান করব এবং এই রিলেটেড আমরা আলোচনা করব, যাতে এরকম যে প্রশ্ন দেখ না কেন আমরা যাতে বুঝতে পারি। এই ভিডিওটি একবার দেখে হয়তো তোমার মাথায় ঢুকবে না, তুমি যদি বারবার এটাকে ধীরে ধীরে দেখার চেষ্টা করো এবং লিখো সাথে সাথে, আমার মনে হয় যে আজকে যে আলোচনা হয়েছে এটা নিয়ে যেই প্রশ্নে আসুক না কেন তুমি আশা করো যে উত্তর করতে পারবে। এবং সবচেয়ে ভালো উপায় হলো তুমি যদি যে জব সলিউশন গুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো, এই রিলেটেড প্রশ্নগুলো তুমি যদি এখান থেকে উত্তর করার চেষ্টা করো, নিজে নিজে করার চেষ্টা করো, আমার আলোচনা থেকে তুমি বেশি উপকার পাবে। যত বেশি প্রশ্ন সমাধান করবে তত বেশি তুমি এগিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।